আওয়ামী লীগ আমলে বিতর্কিত ৩ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে জড়িত সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবালয় সচিবদের ভূমিকা তদন্তে অবিলম্বে একটি কমিটি গঠনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের এক বৈঠকে এ সংক্রান্ত আলোচনা শেষে এর নির্দেশ দেন প্রধান উপদেষ্টা ও কমিশন প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বৈঠকে কমিশন সদস্যরা জুলাই সনদ তৈরির কাজের অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। কমিশনের সহ সভাপতি প্রফেসর আলী রিয়াজ বলেন, বেশ কিছু বিষয় ঐকমত্য হয়েছে। শিগগিরই সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে সনদ চূড়ান্ত করা সম্ভব হবে। প্রধান উপদেষ্টা বলেন, সবাই জুলাই সনদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আগামী রমজানের আগে নির্বাচন সম্পন্ন করতে জনগণের যে প্রত্যাশা ছিল তা পূরণ হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী। আর স্থায়ী কমিটির অপর সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, সকল দলের অংশগ্রহণে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ দেখতে চায় যুক্তরাজ্য। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব কথা বলেন। ইউসুফ আলীর রিপোর্ট। লন্ডন সফর শেষে সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের মধ্য দিয়ে নতুন আশার আলো দেখছে বাংলাদেশের মানুষ। বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা ছিল দ্রুততম সময়ে, বিশেষ করে রোজার আগে জনগণের নির্বাচনের যে প্রত্যাশা ছিল সেটা পূরণ হয়েছে আমি মনে করি। সেদিক থেকে তো আমি মনে করি এটা সফল একটা আলোচনা হয়েছে। এবং বাংলাদেশের সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের বিশেষ বিশেষ সন্ধিক্ষণে আমাদের যে ঐক্যমত হয় সেটা হচ্ছে আমাদের একটা ভালো দিক দেশের জন্য। সেই কাজটা হয়েছে। এখন আমরা গণতান্ত্রিক পথে এগিয়ে যাব। গণতান্ত্রিক উত্তরণের জন্য যে আন্দোলন সংগ্রাম আজকে বহু বছর ত্যাগ স্বীকার করেছে জনগণ, দেশ সেদিকে এগিয়ে যাবে। এখন এদিকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটেনের হাই কমিশনার সারাহ কুক। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, 16 বছর ধরে বাংলাদেশের মানুষ ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। বাংলাদেশের মানুষ ভোট দিতে চায়, তারা উন্মুখ হয়ে আছে কখন ভোট দেবে, কখন তাদের যে মৌলিক অধিকার তারা সেটা প্রয়োগ করবে এবং তাদের সত্যিকার যে প্রতিনিধি তাদেরকে নির্বাচিত করবে। বিলেপ তো হচ্ছে গণতন্ত্রের সূতিকাগার। আমরা তো একটু আগে বলেছি যে আমরা তো ওয়েস্টমিনস্টার ডেমোক্রেসি ফলো করি, তো ওরা সুষ্ঠু নির্বাচন দেখতে যাবে না তো কে যাবে? এইখানে কোনো দ্বিমত থাকতে পারে না। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। লন্ডনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে বৈঠক হয়েছে সে বিষয়ে দ্রুত নির্বাচন কমিশনকে অবগত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। এ সময় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু সহ অনেকেই উপস্থিত ছিলেন। আফজাল হোসেনের রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং কল্যাণ রাষ্ট্রের ভাবনায় বাজেট 2025-26 শীর্ষক এই সেমিনারে আয়োজন করে নাগরিক ঐক্য। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ লন্ডনের বৈঠকের বিষয়ে দ্রুত নির্বাচন কমিশনকে অবগত করার দাবি জানান। লন্ডনের আলোচনার সূত্র ধরে যে সিদ্ধান্তটা হয়েছে সেটা খুব শিগগির ইলেকশন কমিশনে যথাযথ প্রক্রিয়ায় কমিউনিকেট করবেন বলে আশা করি, যাতে ইলেকশন কমিশন জনগণের সামনে বলতে পারে যে তারা সরকারের কাছ থেকে একটা পরামর্শমূলক বা নির্দেশনামূলক মেসেজ পেয়েছে। অনুষ্ঠানে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার সভাপতিত্বে আলোচনায় বক্তব্য দেন কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব। এই বাজেটে বৈষম্য নিরসনের কোনো ডাইরেকশন নাই, এই বাজেটে ইনভেস্টমেন্টের কোনো সুযোগ নাই বা স্কোপ নাই, এই বাজেটে নতুন এমপ্লয়মেন্টের সুযোগ নেই, এই বাজেট
কোনো রিস্ট্রাকচারিং করার চিন্তাই করেনি। আমাদের দেশে বাজেটটাকে অত্যন্ত জটিল একটা বিজ্ঞানে পরিণত করা হয়েছে, অথচ বাজেটটা সাধারণ মানুষের সাথে সম্পৃক্ত। সাধারণ জনগণের বোধগম্য করে আমরা যদি বাজেটটা উপস্থাপন করতে পারতাম, তাহলে আমরা একটা সুন্দর এবং কার্যকর বাজেট আমরা দিতে পারতাম। দেশ এখন যেভাবে চলছে, এভাবে যদি এরকম জবাবদিহিহীনভাবে একটা আধা নৈরাজ্যিক অবস্থায় দেশ যদি চলতে থাকে, আগামী কমাসে আরো কয়েক লক্ষ মানুষ, 20 থেকে 25 লক্ষ মানুষ এবছরের শেষে দারিদ্র্য সীমার নিচে নেমে আসবেন। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে হাজির হতে দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আগামী 24 জুন এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। এ সময় মামলার আরেক আসামি সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন ট্রাইব্যুনালে হাজির ছিলেন। গত 1 জুন গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে 5টি অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। একই সঙ্গে এই মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এই আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে আগামী 1 সপ্তাহের মধ্যে হাজির হওয়ার জন্য নির্দেশনা দিয়ে আদালতের এই আদেশটি দুটো বাংলাদেশের বহুল প্রচারিত পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার জন্য আদেশ দিয়েছেন এবং এই বিজ্ঞপ্তি অনুযায়ী তারা যাতে হাজির হন আগামী 24শে জুন তাদেরকে সেই বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে 24শে জুনের মধ্যে তারা যাতে এই আদালতে এসে হাজির হয়ে এই বিচার প্রক্রিয়া মোকাবেলা করেন। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও যুক্তরাজ্যের এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক দুদকের দৃষ্টিতে অভিযুক্ত হয়েছেন। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন এ তথ্য জানিয়েছেন। দুপুরে দুদক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, টিউলিপের বিরুদ্ধে ফ্ল্যাট জালিয়াতি সহ 3টি অভিযোগের প্রমাণ পেয়েছে দুদক। মৎস্য খামার, ইনকাম ট্যাক্সে হঠাৎ করে 10 থেকে 30 ভরি স্বর্ণ বাড়া সহ নানা অসঙ্গতি পাওয়া গেছে। টিউলিপের বিরুদ্ধে ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে ঘুষ হিসেবে ফ্ল্যাট নেয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে বক্তব্য দেওয়ার জন্য আগামী 22 জুন সকাল 10টায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হওয়ার জন্য টিউলিপ সিদ্দিককে অনুরোধ করা হয়েছে। এদিকে যুক্তরাজ্যে নিযুক্ত সাবেক হাই কমিশনার সাইদা মুনা তাসনিম ও তার স্বামী জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেডের চেয়ারম্যান তহিদুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে প্রায় 2000 কোটি টাকা পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুদক। আমাদের কাছে করেননি এবং অত্যন্ত সঙ্গত ব্যাখ্যা তিনি দিয়েছেন কেন করেননি। একজন অভিযুক্তের সাথে সাক্ষাতের সুযোগ বাংলাদেশে আমাদের আদালত সেভাবে দিচ্ছে কিনা, তো কাজে আমরা তো আমাদের ল্যান্ড অফ দ্য ল যেটা সেই আইন অনুসরণ করে আমরা কাজ করব। আরেকটা প্রসঙ্গে এসছে যে আমরা যেসব ঠিকানায় পাঠাচ্ছি তার সেই ঠিকানাগুলি সঠিক কিনা। আমরা একেবারেই সঠিক ঠিকানায় পাঠাচ্ছি। আমরা যেসব বিষয়ে অভিযোগ সেখানে তিনি যে ঠিকানা নিজের হাতে লিখেছেন সেই ঠিকানা ধরে আমরা পাঠাচ্ছি। চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে ঈদের ছুটি শেষে ফের আন্দোলনে নেমেছেন কর্মচারীরা। দুপুরে সচিবালয়ে গণজমায়েত করে বিক্ষোভ করেন তারা। আজ স্বরাষ্ট্র, সমাজ কল্যাণ এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টাকে স্মারকলিপি দেওয়ার কথা রয়েছে তাদের। 4 ধরনের শৃঙ্খলা ভঙ্গের অপরাধের জন্য বিভাগীয় মামলা ছাড়াই শুধু কারণ দর্শানোর নোটিশ দিয়ে চাকরিচ্যুত করা যাবে এমন বিধান রেখে গত 22 মে উপদেষ্টা পরিষদের সভায় অধ্যাদেশের খসড়া অনুমোদন হয়। এরপর 25 মে অধ্যাদেশ জারি করা হয়। সরকারি কর্মচারীরা অধ্যাদেশটিকে নিবর্তনমূলক ও কালো আইন হিসেবে অবহিত করছেন। অধ্যাদেশ বাতিলের দাবিতে গত 24 মে থেকে আন্দোলন করছেন সচিবালয়ের কর্মচারীরা। তাদেরকে খেপিয়ে তুলে কর্ম পরিবেশের বাইরে রাখা যে প্রতিকূল পরিবেশ সৃষ্টি করেছেন যথাযথ কর্তৃপক্ষের নিকট আমার কথা থাকবে, আপনারা কোনো তাল বাহানা না করে, কোনো সংশোধনী এই বংশ আলাপ না করে সরাসরি এই আইনটা প্রত্যাহার করার পদক্ষেপ গ্রহণ করবেন। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 পুনর্বিবেচনার সুযোগ আছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। বিকেল 4টার দিকে আইনটি পর্যালোচনায় গঠিত উচ্চ পর্যায়ের কমিটি বৈঠক বসছে বলেও জানান উপদেষ্টা।
সচিবালয়ে জাতিসংঘের বল প্রয়োগে বা অনিচ্ছাকৃতভাবে গুম সম্পর্কিত কার্যনির্বাহী দলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা কথা জানান। উপদেষ্টা জানান, গুম বিষয়ক আইনের অধীনে একটি শক্তিশালী গুম বিষয়ক কমিশন গঠন করা হবে। আগামী 1 মাসের মধ্যে গুম বিষয়ক আইন করা হবে। এ আইনের অধীনে গুম সম্পর্কিত একটি স্থায়ী কমিশন গঠিত হবে। আপনি একটা জিনিস মনে রেখেন, কমিশনের কাজ যেখানে শেষ হবে সেখান থেকে আমাদের স্ট্যাটিউটরি যে কমিশন, এই আইনের অধীনে গঠিত যে কমিশন, সেই কমিশনের কাজ সেখান থেকে শুরু হবে। সেটা এমন না যে আমাদের বর্তমান যে কমিশনটা আছে এই কমিশনটা মেয়াদ শেষ হয়ে গেলে আমাদের কাজ শেষ। আমরা একটা আইন করছি, আইনের আন্ডারে একটা পার্মানেন্ট গুম বিষয়ক কমিশন থাকবে। সো ধরেন এটা তো অনেক দীর্ঘ কাজ, ওনারা যেখান থেকে কাজ শেষ করবেন সেখান থেকে ওনারা আবার শুরু করবেন। সো এটা এমন না যে এটা শেষ হয়ে যাচ্ছে, চলতে থাকবে। দেশে গত 24 ঘন্টায় 25 জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। 231 জনের নমুনা পরীক্ষা করে এদের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সেই সঙ্গে এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, নতুন করে করোনা আক্রান্ত 25 জন সহ এই বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত সর্বমোট করোনা আক্রান্ত হয়েছেন 284 জন। আর সব মিলিয়ে দেশে এখন পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 20,51,848 জনে। সেই সঙ্গে করোনায় দেশে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 29,504 জন। আর এই বছরের জানুয়ারি থেকে আজ পর্যন্ত মৃত্যু হয়েছে 5 জনের। দেশজুড়ে করোনা ভাইরাস ও ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষায় বাড়তি সতর্কতার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। পরীক্ষার কেন্দ্রগুলোতে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষভাবে কেন্দ্রগুলোতে মাস্ক পরা ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর ডক্টর খন্দকার এহসানুল কবির স্বাক্ষরিত এক জরুরি নির্দেশনায় এসব কথা বলা হয়। নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থী সহ সংশ্লিষ্ট সবাইকে মাস্ক পরা বাধ্যতামূলক। একই সঙ্গে কেন্দ্রের প্রবেশ পথে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। এক্ষেত্রে স্থানীয় প্রশাসনের সহযোগিতা নেওয়ার কথাও বলা হয়েছে। রোববার সকাল 8টা থেকে সোমবার সকাল 8টা পর্যন্ত দেশে একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 234 জন। তবে এই সময় প্রাণঘাতী এই রোগে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, হাসপাতালের নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে 119 জন, চট্টগ্রাম বিভাগে 29 জন, ঢাকা বিভাগে সিটি কর্পোরেশনের বাইরে 32 জন, ঢাকা উত্তর সিটিতে 15 জন, ঢাকা দক্ষিণ সিটি 28 জন, খুলনা বিভাগে 5 জন রয়েছেন। এছাড়া রাজশাহী বিভাগে 5 জন এবং ময়মনসিংহ বিভাগে 1 জন নতুন রোগী ভর্তি হয়েছেন। সিলেট থেকে হবিগঞ্জের নবীগঞ্জে ফেরার পথে চলন্ত বাসে পালাক্রমে ধর্ষণের শিকার হয়েছেন এক কলেজ ছাত্রী। এই ঘটনায় সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে বাস চালককে আটক ও ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করেছে। রবিবার রাতে নবীগঞ্জ আউশকান্দি সড়কের ছালামতপুর এলাকায় অভিযান চালিয়ে বাস চালককে আটক ও ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ধর্ষণের শিকার কিশোরী সিলেটে পৌঁছার পর ঘুম ভাঙলে ওই কিশোরী নবীগঞ্জ হয়ে বানিয়াচর যাওয়ার উদ্দেশ্যে সিলেট নবীগঞ্জ রুটে চলাচলকারী মা এন্টারপ্রাইজ নামের একটি বাসে ওঠেন। বাসটি বিভিন্ন স্টপেজ থেকে যাত্রী ওঠানো নামানোর সময় ধীরে ধীরে ফাঁকা হয়ে পড়ে। শেরপুর এলাকায় পৌঁছার পর অন্যান্য যাত্রীরা নেমে গেলে বাসে ওই কিশোরী একা হয়ে পড়েন। এরপর চলন্ত অবস্থায় বাসের হেল্পার লিটন মিয়া এবং পরে চালক সাব্বির মিয়া পালাক্রমে তাকে ধর্ষণ করে। ভিজিট করি এবং আমি অভিযুক্ত ড্রাইভারের সঙ্গে কথা বলি। তার সঙ্গে কথা বলে তার যে সহযোগী আছে তার বিভিন্ন খোঁজখবর নিয়ে তাকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন রকম নির্দেশনা দেওয়া হয় এবং বিভিন্নভাবে চেষ্টা করছি আমরা। ভিক্টিমের ভাষ্য অনুযায়ী তাকে দুজন মিলে ধর্ষণ করেছে এবং সম্ভবত এটা বাসে করেছে আর কি, বা কোনো যানবাহনে করেছে। এবং আমার হাসপাতালে আসার পর আমার যে কনসার্ন যে ডক্টর আছেন তিনি ভিক্টিমকে যথাযথভাবে পরীক্ষা নিরীক্ষা করেছেন। চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে পুলিশের উপর হামলা ও ভাঙচুরের মামলায় চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। আজ মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ষষ্ঠ আদালতের বিচারক এস এম আলাউদ্দিন এ আদেশ দেন।
এর আগে গত 4 জুন মামলার তদন্ত কর্মকর্তা নগর গোয়েন্দা পুলিশের উত্তর জোনের সহকারী কমিশনার মোস্তফা কামাল চিন্ময় কৃষ্ণকে জেল গেটে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন করেন। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, কোতোয়ালি থানার একটি ভাঙচুর মামলায় তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে চিন্ময় কৃষ্ণ দাসকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।